হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আজকের আবার হারকিপ্টে নাটকের একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ৭৬ থেকে ৮০ এপিসোড। সেই এই এপিসোডের আমরা episode-এ কিন্তু মানে শেষের দিকে চলে এসেছি। তো আজকে আমরা সেই শেষ এপিসোডটা দেখে নেব ৭৬ থেকে ৮০। আর আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন বা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা অরিজিনালটা আপনারা সেটা দেখে নিতে পারেন। আর যত বড় আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন। চলুন সময় না নষ্ট করে দেখে নিই। আইন করে স্নান করে ভালো কাপড় চাপড় পরে থাকবা। এখানে কান্দাকাটির কি আছে? ভগবান, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কি এমন দুর্গে পুজো লাগিছে যে আমার তুলার কাপড় বাইর করে করে পড়তে হবে, ভাঁজ ভেঙে ভেঙে পড়তে হবে। এই দুর্গা পূজাতেও তোমার বিয়ের কোনো খবর আইব না। আমি তো সাফ কয়ে দিচ্ছি, এই বাড়িতে আমার সামনে কেউ ফকির নিবেশে থাকবার পারবো না। আমার ঘরে যেমন সামর্থ্য আমরা তেমন করে চলিচ্ছি। আমার বাপ কি রাজা? না আমি রাজার বিটি যে মস মস করে পয়সা খরচ করে ফুটিনি করে বেড়াবো? আমার বাপ চামড়ার জুতি পায়ে দিয়ে মস মস করে হাঁটতি, আমি তুলা শাড়ি পটাশ করে ভাঁজ ভাঙিয়ে পরিয়ে ওলল করে ফুটিনি রেখে বেড়াবো? হ্যাঁ, আমার ঘরে কি ডাকাতির পয়সা আসিচ্ছে? এই তুলা কাপড় চুপড় করে নষ্ট হয়ে গেলে কোনে পাবো? আমার বাপের কি সেই সামর্থ্য আছে যে আমাকে আবার কিনে দিবি? ঠিক আছে, আমরা ডাকাতের পয়সায় ফুটানি করি, ঠিক আছে। অন আমি তোরে যেটা কইতাছি তুই সেটা কর। আর কি জানি কইলি, তোর তোলা কাপড় নষ্ট হয়ে যেতেছে, আমি ডাকাতের পয়সা দিয়া নতুন নতুন জামা কাপড় কিনে ট্রাঙ্ক ভর্তি করে দিমু। অহন আমি তোরে যেটা কইতাছি ওইটা কর, দেরি হয়ে যেতেছে, যা। আমার সাথে কি গায়ের যোগ দেখানো হচ্ছে? আমি যদি রেগে যাই তার ফলাফল কিন্তু ভালো হবে না, কয়ে দিচ্ছি। কেরে ভূপে নেই, তুই কানে কথা শুনুচ্ছ না? কেরে, তুই কি বিয়ে করে নিয়ে আইছো আমাকে সাহায্য করার জন্য? হ্যাঁ, বাবার অভিশাপে ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে, ধ্বংস যদি হইয়া যাই তো গেলামই, তখন তোমাকে যেমন খুশি তেমন করে থাকো। অন আমি যেটা কইতাছি, তেল সাবান দিয়া ভালো করে স্নান করে মানুষ হয়ে আসো, সেটা যাও যাও কইতাছি। দেখ শিবানী, তো চুলা ভাঙার অপরাধ কিন্তু মাফ করছি। আমার কথার অবদ্ধ হবার চেষ্টা করবি না, বুঝছস? তাহলে কিন্তু তুই বহুত বিপদে পড়বি। অসাধারণ অসাধারণ। এই এসছে মজুম, অনেকদিন বাইরে দেখলাম। কি হতো? ডবল আছে। আমি তো তুই যদি বয়সে ছোট না হতি গোল্লা বাগনে, তাহলে তোর পা দুটো ডবল ধরে আছে, প্রণাম আরেকটা করতুম। আরে তুই তো সত্যি সত্যি গুরু। তুই গুরু যদি মানিস তাহলে পা ধরে প্রণাম করতে অসুবিধা কোথায়? গুরু যদি ছেলের বয়সী হয় তার পা ধরে প্রণাম করা যায়। ও, তাহলে কি তোর পা দুটো প্রণাম করবো রে ভাগ্নে? আজগো বাদ দাও মামা, পাও দুহানো আদোয়া। তাছাড়া আমি এখন তোমায় তেমন কোনো কাণ্ড কারখানা করতে পারি না যাতে আমার গুরু মানা লাগবে আর আমার পাও শুয়ে পেন্নাম করা লাগবে। বলিস কি ভাগ্নে, তুই তো পুরো গ্রামটাকে একটা বিপ্লব গড়িয়ে দিয়েছিস, একের পর এক মিশন সাকসেস। আচ্ছা ভাগ্নে, বল তো এবারে মিশনটা কি তোর? মিশন? আমার মিশন তো মামা একটাই। মেলা দিন আগে শুরু হয়েছে এই মিশন। আমার মা যেদিন মরে গেছে এদিন তো এই মিশন শুরু হয়েছে। তোর সাথে একটা সিক্রেট কথা ছিল রে ভাগ্নে, অনেকদিন থেকে মনের সাথে বোঝাপড়া করছি। আমার মনে হচ্ছে এখন তোর সাথে কথাটা বলা যায়। বলবো? তা কই এলাও, অনুমতির দরকার কি? এই কানাই, তুই একটু কাজ করতো, তুই একটু ওপাশে গিয়ে দাঁড়াতো, আমি ওর সাথে একটু সিক্রেট কথা আছে। কি বলছিস বলাদা? ওটা তোর কি এমন গোপন কথা জন্ম হলো যে আমার সামনে বলা যাবে না? ঘটনাটা কি বলতো? আমি বলছি তো তোকে বলা যাবে না, তুই জানা, যা একটু যা। ওই তোমার সামনে যে গেলে বলতে চাইতে আছে না, তুমি যাও।
থাকে না মানুষের কত ব্যক্তিগত বিষয়। আচ্ছা ওই অসুবিধা নাই, যেটা বলবা এটা তো তুমি বলবা, তো তুমি তাই থাকছো, তুমি ওঠো মামা, তুমি বিয়ে দেওয়ার ব্যাপারে কিছু ওই ঘটেছে। ওই বলবে এই নতুন এসেছে। কি ব্যাপার মধু সাহেব, দেখাই যে পাওয়া যাচ্ছে না। দোস্ত বন্ধু করে বিয়ের দাওয়াত খাওয়া কি শেষই হচ্ছে না? দাওয়াত খাওয়া কোনে পাইলে, সবই তো হচ্ছে গায়ে বিয়ে। তোমার কাছে যে জন্য এসেছিলাম, আমার কটা টাকা দিবে পারবে ভাবি? ওই ভূপেনের বিয়ের জন্য একটা উপহার কিনে তাক দেওয়ার আগেই তো আবার দুইজন বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, টাকা যা লাগে দেবো নে। শোনো, তোমাকে একটা কথা কই, দোস্ত বন্ধু গেলে খালি পিতে উপহার দিও না, এখন নিজেও উপহার পার কামটা করে ফেলাও। বিয়ের ঝড় যখন উঠিছে, এখনই কিন্তু সময় আম কুড়েনের। তো আম কুরানের ব্যবস্থাটা করে দিলেই তো পারো। তোমার একটা চাচাতো মামাতো বোন টোন দেখলে আমি কি আর অরাজি হই? তাই নাকি? আমার বোনগিরের দিক নজর গেছে। আমার অবশ্য আপত্তি ছিল না, বরং দুই বোন মিলে তোমাদের দুই ভাইকে টাই দিতে সুবিধা হইতো, কিন্তু তোমার ভাই তো কিছুতেই রাজি হবি না। তার রাজি না হওয়ার কি আছে? আছে, কারণ আছে। আমার বোনগিরের সাথে তোমার বিয়ে হলি তো তোমার ভাইয়ের বইয়ের সাথে দেখতে সুন্দর হয়ে যাবার পারে, সেটা তো সে কিছুতেই হবার দিবে না। দেখো না, খালি মানুষের বইয়ের সাথে নিজের বইয়ের রূপ নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে। চ্যালেঞ্জ তো আমিও দিয়েছি, আর সে কথা তো তুমি জানোই। খরাদের বউয়ের চাইয়ে সুন্দর বউ আমার চাই। তাহলে এক কাম করো মজনু, তোমাদের গ্রুপ গুল্লা তাক ভালো মতো চাইতে ধরো। আমি বুঝতেছি এই স্যাংরাই হচ্ছে আসল কামের। খারাপ, আগে তোমার টাকাটা দিয়ে নি, কখন আবার তোমার ভাই চলে আসে। করছো কি? জীবনটা লই তো সিনেমিনি খেলছো, এখন তোমার বিয়েই করো নাই, আর আমি ভাবছি যে তোমাকে গুড়াকারা আমার হয় না। তোর কাছে কোনো কথা গোপন করবো না ভাগ্নে, বিয়ে যে হয়নি সেটাও না, বিয়ে হয়েছিল। হয়েছিল মানে কি, মরে গেছে? আরে না, লাস্টিং করেনি, বুঝিস তো ওখানকার মেয়েরা অনেক ফাস্ট। ও ফার্স্ট সেকেন্ডের কথা বাদ দাও, তুমি কি বিলে বিয়ে করছিলে, বিয়ের পরে কি করছো, মানে টোটাল হিস্টোরি একটু ভাঙ্গে বলো। আসলে হয়েছে কি, এই বিয়ের পর থেকেই তোর মামি কোনোভাবে আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, আমাকে নানাভাবে চাপ দিচ্ছিল আলাদা সংসার করার জন্য। কিন্তু আমার পক্ষে কি এত বড় স্বার্থপরের মতো কাজ করা সম্ভব? এবার কি এ কি আলাদা সংসার করতে চলে গেছে না বাপের বাড়ি গেছে? তুই তো বুদ্ধিমান ছেলে, বুঝতে পেরেছিস। আসলে হয়েছে কি, চলে যাওয়াটা মান অভিমান না, একবারে ডাইভোর্স দিয়ে চলে গিয়েছে। জানিস ওখানে হিন্দু বিয়েরও ডাইভোর্স হয়। তা ডাইভোর্স হয়েছে তো ভালো কথা, তো তুমি দেখতে অন্য আর একটা ভালো মেয়ে বিয়ে করতা। প্যাচটা তো ওখানেই লেগেছে। আরে ডাইভোর্স দিয়ে তো ক্ষান্ত হয়নি, আমার নামে মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়েছে, তারপরে ওয়ারেন্ট বের করেছে। সেই ভয়েই তো আমি এই দেশে পালিয়ে চলে এসেছি। কি তো তুমি ফাটা মানে মাইনকের সিবে তো ভালো মতো পড়ছো, নেদা সে যে থাকবা এটাও তো রিস্ক। সেই জন্য তো বলছি তুই আমাকে একটা বিয়ে করাই দে, বিয়ে করে চিরস্থায়ী আমি এখানে থেকে যাব। সবাইকে বিয়ে করা দেখে আমার মনের ভিতরে কয়েকদিন থেকে বিষয়টা একটু উকিঝুঁকি দিচ্ছে। চিরস্থায়ী হওয়া? নিজের বাপ দাদার সম্পত্তি হালাইছি আর এক দেশে গেছে, তা যে সব হালাইছো সেসব আবার খাওয়া কেমন, তারা শরম করবে না? জীবন ভর সেই ভুলের খেচড়া তো দিয়ে চলছি ভাগ্নে, যদি একটু সুখ দাঁড়ানো যায়। তা তুমি মেয়ে বা কি ধরনের মহিলা তুমি বিয়ে করতে চাও, মানে তোমার চিন্তা ভাবনা কিরকম? আব্বা 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 আব্বা, কোনে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছেন কোন তো? মুখখান একেবারে রোদে পুইরে কালো হয়ে গেছে। আমাকে যদি কেউ দরদ দেখাবার না আসে। কি কোন আব্বা, আমরা আপনার দরদ না করলে কিটা করবি কোন তো? দুইখান বেটার বউ থাকতি শ্বশুর যদি এরম করে পাগলের মতো ঘুরে বেড়ায়, মানছি কি কয় কোন তো? তামাশা করা হচ্ছে তাই না? আমার পাগল বানাইছে কিডা? আমার কোনো বেটাও নেই, বেটার বউও নেই। বেটা নাই কথাটা কওয়া কলাম ঠিক হচ্ছে না, আর সব বেটার কথা নয় বাদই দিলেন।
তোমার বহর বেটা তো আছে। চুপ! আর একটা কথাও না, আর একটা কথা যদি কইছাও তোমাকে আমি তুই করে খাবো। আম্মা আপনি চুপ করে থাকেন তো, আমাদের শ্বশুরের সেবা আমাদের করবে দেন। চলো আব্বা আসেন, আপনার মাথায় ভালো করে তেল মালিশ করে দিন, তারপর গোসল করে আসবেন। আম্মা আজকে মুরগির গোশত ভাগ করেছে, ভালো করে পেট ভরে ভাত খাবেন। তোমার মা মুরগির গোস্ত না দিছে কে? তোমার মা ক আমাক জবাই দিয়ে আমার গোস্ত রাঁধবের ক। আরে আমার বাড়িতে তো লোক লাগে গেছে, শিশি ভরে নারকেল তেল দিয়ে মাথায় ঢালার কি আছে? আমার মাথায় চুলও নেই, তেলের দরকারও নেই। তোমার টাকায় তো আর তেল কেনা হয় নাই, অত চিন্তার কিছু নাই। তুই চুপ করে থাক। আব্বা কোনে যাচ্ছে? বাবা বাবা বসেন তো, বসেন। চলেন তো। এ বলাইদা, এই গোল্লার সাথে কি এমন গোপন কথা বললি বলতো? কথাটা যদি তোকে বলেই ফেলি তাহলে আর গোপন থাকলো কি করে? আর কথাটা যদি বলাই যেত তাহলে তোকে সরে যেতে বলতাম না। ও তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর তাহলে আজকাল অনেক গোপন জগৎ হয়ে গেছে রে বলাইদা। তোর আপন ভাইয়ের চাইতে ওই গোল্লা আপন হয়ে গেল। বাজে কথা বলছিস কেন? ভাইয়ের আপন স্থান অন্য কেউ দখল করতে পারে? পারে বলছিস কি? হ্যাঁ, সেটা তো চোখের সামনেই পেরে গেল দেখলুম। এতদিন ধরে তো জানতুম আমার আর তোর জীবনে গোপন বলে কোনো বিষয় নেই, আমি আর তুই সব কিছু জানতাম। কিন্তু কি হলো, আজ আমার স্বপ্ন ভেঙে খান হয়ে গেল। কি রে এ দাদা, তাহলে কি এতদিন আমি বালুচরে ঘর বেঁধেছিলাম রে? দেখ তুই অযথাই সিঙ্কেট করছিস। আমি এমন কোনো কথা গোল্লাকে বলিনি যাতে তোর বিশ্বাসের হানি হয়ে গেছে। আর মলম দিতে হবে না বলাইদা, কাজটা করার আগে কথাটা তোর একবার ভেবে চিন্তে করা উচিত ছিল রে। আজ আমি কিন্তু তোর জন্য ঘর বাড়ি ছেড়ে হারাদন্ত তোর বাড়িতে শত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করছি। আমি যদি তোর মতো চোখটা উল্টে দিতে পারতুম তাহলে তুই কি করতে পারতিস সেটা একবার ভেবে দেখেছিস? কি কথা বলছিস না কেন? দেখ তুই কিন্তু সামান্য একটা বিষয়কে অযথা সিরিয়াস পর্যায়ে নিয়ে যাচ্ছিস। কি বললি? এটা সামান্য বিষয়? তোর মায়ের পেটের ভাই, যে কিনা তোর বিপদে আপদে সব সময় তোর পাশে দেখেছে, কখনো কোনো দিন চলে যায়নি, সেই কানায়ের চাইতে তোর ওই গোল্লা আপন হয়ে গেল। হায় ভগবান, এত কিছু আমার দেখতে হলো, আর কত কি দেখতে হবে বলে দে। একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখি। এই দেখিস তুই আবারও সিরিয়াস হয়ে যাচ্ছিস। তুই নিজে না গোল্লাকে গুরু মানলি? গুরুর কাছে অনেক সামান্য বিষয় গোপনে বলতে হয়, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুই এতই যখন মাইন্ড করেছিস, গোল্লার কাছে যা গোপন কথা বলেছি সব তোকে আমি খুলে বলবো। না, আর দরকার হবে না, তোর জন্য আমি মঙ্গল কামনা করছি, বুঝতে পেরেছিস? বন্ধুরা অসাধারণ এই এপিসোডটা শেষ হলো। অসাধারণ কিন্তু একটা প্রতিদিনই episode। একটা নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে এদের মানে যেভাবে নাটকটাকে সাজানো হয়েছে, এটা আর বছর বছর যতদিন থাকবে এই নাটক ততদিন কিন্তু মানুষ এটাকে দেখবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের যদি এই নাটকটা ভালো লাগে, তারা কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটু করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার শুরু হবে নতুন একটা এপিসোড 81 থেকে 85। তো আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।